নাকি? লেটস স্টার্ট। আমাদের আজকে আমরা যে টপিক দেখব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স আচ্ছা, সো গ্র্যাভিটেশনাল ফোর্স কি? যেহেতু এটা ফোর্স চ্যাপ্টারের মধ্যে পড়তেছো, এটা বুঝতেই পারতেছো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ফোর্স, ঠিক আছে? সো তোমরা যদি জানো যে অ্যাকচুয়ালি কতগুলা ফান্ডামেন্টাল ফোর্স আছে, আমি যদি একটু জাস্ট এখানে লিখে রাখি ফান্ডামেন্টাল ফোর্সেস। সো তোমরা দেখবা যে টোটাল ওয়ার্ল্ডে ফান্ডামেন্টাল ফোর্স কতগুলো আছে, এটা যদি আমরা জিজ্ঞেস করি, 4টা ফোর্স আছে, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে প্রথমে আছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এক নম্বরে। 2 নম্বরে আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। 3 নম্বরে আছে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। আর লাস্টলি আর একটা আছে, সেটাকে বলি হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, অনেকে একটু পরে জয়েন করছো, আমি তাদেরকে অ্যাড করে দিছি। সবাই একটু জয়েন করে ওয়েট করবা, মানে আমার অ্যাড করতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম, ইন টোটাল আমাদের হচ্ছে 4টা ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স। এগুলা ফান্ডামেন্টাল ফোর্স কেন বলা হচ্ছে? এই ফোর্সগুলো অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? টোটাল ওয়ার্ল্ডে এই 4টা যে ফোর্স আছে, এটা হচ্ছে প্রকৃতি থেকে ক্রিয়েট হয়েছে, এনভায়রনমেন্ট থেকে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এইগুলা ফোর্স ফান্ডামেন্টাল এই জন্য যে এই ফোর্সগুলা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? আদার দেন দিস, মানে এই 4টা বাদে যত ফোর্স আমরা দেখতেছি আশেপাশে, ফ্রিকশন বলো বা যাই বলো, ওগুলা কোনো না কোনো ভাবে হচ্ছে ডেরাইভড হয়েছে, এই 4টা ফোর্সের মাধ্যমে ওগুলা তৈরি হয়েছে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? সো ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে এই 4টা ফোর্স। গ্র্যাভিটেশন ফোর্স, যেমন গ্র্যাভিটেশন ফোর্স যদি না থাকতো, ফ্রিকশন ফোর্স, তুমি ফ্রিকশন ফোর্স না, মানে আমরা যে হাঁটা চলাফেরা করতেছি, এখানে যে ফ্রিকশনটা কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স থাকার জন্য হচ্ছে, ঠিক আছে? নাইলে হয়তো ফ্রিকশন ফোর্সটা থাকতো না। সো অন্যান্য যে ফোর্সগুলো আছে, সেটা ফ্রিকশন হইতে পারে অথবা অন্য কোনো ফোর্স হইতে পারে, টেনশন হইতে পারে, তারের মধ্যে যে টেনশন কাজ করে, এই সবগুলা ফোর্সকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল না। এরা সামহাউ ফান্ডামেন্টাল ফোর্সগুলা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? এগুলার সাথে কোনো না কোনো ভাবে এটা রিলেটেড, ঠিক আছে? এই জন্য আমরা ওই ফোর্সগুলাকে বলি কাইন্ড অফ ডেরাইভড ফোর্স, ঠিক আছে? আর এই 4টা ফোর্সকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। এর মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে উইকেস্ট ফোর্স। এই 4টা ফোর্সের মধ্যে সবচেয়ে উইক ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই গ্র্যাভিটেশন ফোর্স থেকে অনেক অনেক বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন যে রিপালশন হয় অথবা ইলেকট্রন প্রোটন যে অ্যাট্রাকশন হয়, এই অ্যাট্রাকশন রিপালশন ফোর্সগুলা গ্র্যাভিটেশন ফোর্স থেকে অনেক অনেক বেশি হয়, ঠিক আছে? মানে গ্র্যাভিটেশন ফোর্স থেকে অনেক বেশি বলতে জিনিসটা এরকম যে ইলেকট্রন প্রোটনের যে সাইজ, সেই তুলনায় তার যেই ম্যাগনেটিক ইলেকট্রন প্রোটনের যে সাইজ, সেই সাইজের তুলনায় তাদের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা খুব খুব বেশি। আর ইলেকট্রন প্রোটনের যে সাইজ, ওটার জন্য যে গ্র্যাভিটেশন ফোর্স হয়, ওটার যে ম্যাস আছে, ওই ম্যাসের জন্য যে গ্র্যাভিটেশন ফোর্স হয়, সেই গ্র্যাভিটেশন ফোর্স অনেক অনেক কম ম্যাসের জন্য যেটা হয়, ঠিক আছে? সো গ্র্যাভিটেশন ফোর্স ইজ রিলেটেড টু অবজেক্টের ম্যাস যত বেশি হয়, সে তত গ্র্যাভিটেশন ফোর্স বেশি দেয়। গ্র্যাভিটি মিন্স হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট যাদের ম্যাস আছে, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, এই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে তোমার গ্র্যাভিটেশন ফোর্স, ঠিক আছে? আর আর তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিসের মধ্যে কাজ করে? নরমালি ধরো চার্জ গুলার মধ্যে যে ফোর্স কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেগুলাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? আচ্ছা, আর উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলা তোমরা পরবর্তীতে জানবা, জাস্ট আপাতত জেনে রাখো। উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এরকম দুইটা ফোর্স আছে। যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে, আমি জাস্ট একটু আইডিয়া যদি দেই, ধরো নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ থাকে, ঠিক না? আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে
আমি যদি একটু ছবি এঁকে ফেলি, সরি, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভিতরে অনেক প্রোটন থাকে, ঠিক না, পজিটিভলি চার্জ অবজেক্ট থাকে। সো এই পজিটিভ চার্জ তোমরা সবাই জানো যে পজিটিভ পজিটিভ কিন্তু রিপালস করে, এদের মধ্যে যে ফোর্স কাজ করে এটা হচ্ছে রিপালসিভ ফোর্স কাজ করে। যেহেতু রিপালস করতেছে, এই যে পজিটিভ পজিটিভ অনেকগুলা প্রোটন, নিউক্লিয়াস হচ্ছে খুবই ছোট্ট একটা জায়গা, এই ছোট্ট একটা জায়গায় এই পজিটিভ পজিটিভ চার্জগুলা রিপালস করতেছে, দূরে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না, নিউক্লিয়াসের মধ্যে আটকায় রয়েছে। তাহলে যেই ফোর্সটা ওদের অল্প একটু জায়গার মধ্যে আটকায় রেখে দিছে, নিউক্লিয়াসের ভিতরে অল্প একটু জায়গার মধ্যে যেই ফোর্সটা সবগুলা প্রোটনকে একসাথে বাইন্ড করে রাখছে, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর উইক নিউক্লিয়ার ফোর্স এটাও আছে। এগুলা সব আসলে ডিটেলে তোমরা এইচএসসি লেভেলে যা জানতে পারবা, আপাতত আসলে আমাদের খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। তাসনিম সালোয়া বলতেছে যে রাইটিং ইজ নট ক্লিয়ার। যারা পরবর্তীতে ফেসবুকে জয়েন করছো, প্লিজ তোমার লাইভের রেজুলেশনটা বাড়ায় নাও, দেখবা যে সেটিংসে যে রেজুলেশনটা 720 পিক্সেল করা যায়। ঠিক আছে, সো সেটিংসে যে তোমরা রেজুলেশনটা বাড়ায় নাও, তাহলে ভালো মতো বুঝতে পারবা। আর যারা পরে জয়েন করতেছো একটু মিউট করে রাখো, যাতে আমাদের আসলে বাকিদের শুনতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে যে টপিকটুক নিয়ে পড়তেছি এটার মধ্যে শুধুমাত্র এই পার্টটুক থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি। ঠিক আছে, সো আমরা জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করব। সো চলো আমরা দেখি যে প্রথম যে লটা আমরা দেখতে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, সো নিউটন কিন্তু অনেক আগের বিজ্ঞানী, অনেক আগের ফিজিসিস্ট। সে কিন্তু 1600 শতকের দিকে, অর্থাৎ 1600 যেই তোমার ওই ওই টাইমটায় 1600 শতকের দিকে সে এই ফর্মুলাগুলো দিছে। ঠিক আছে, তো ওর মাথায় প্রথম যে আইডিয়াটা আসছিল আমি একটু বলি তোমাদের, যে ও পৃথিবীতে একটা এরকম মানে থট এক্সপেরিমেন্ট ছিল কাইন্ড অফ। যদি এখানে এরকম একটা আপেল গাছ থাকে, ধরো আপেল গাছের নিচে ধরো নিউটন বসে আছে। সো ও যেটা খেয়াল করছে যে গাছের থেকে আপেল হঠাৎ করে যদি খসে পড়ে তাহলে মাথায় এসে পড়ে, ঠিক না, নিউটনের মাথায় এসে কিন্তু আপেলটা এসে পড়বে। সো এই যে আপেলটা নিউটনের মাথায় যে পড়ছে, এখান থেকে ও একটা জিনিস চিন্তা করছে যে কেন আপেলটা নিচে এসে পড়লো। তখন চিন্তা করছে যে পৃথিবী তাহলে মনে হয়, বা আর্থ তাহলে মনে হয় আপেলটাকে অ্যাট্রাক্ট করতেছে। আর্থ যদি আপেলটাকে অ্যাট্রাক্ট করে, এই জন্যই হয়তো আপেলটা নিচে এসে পড়তেছে। ঠিক আছে, আচ্ছা, একজন হ্যান্ড রেইজ করছে। তুমি কিন্তু আনমিউট করে কথাও বলতে পারো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আপেল গাছ আঁকার দরকার আছে কিনা। আচ্ছা, সমস্যা তো নাই। আচ্ছা, তো এই যে আপেলটা মাথায় এসে পড়ছে, ও তখন আর কি প্রথম আইডিয়া করে যে আসলে এই যে পৃথিবী, আর্থের একটা ম্যাস আছে, অ্যাপেলেরও একটা ম্যাস আছে, এই যে দুইটা ম্যাসের অবজেক্ট আছে, এরা একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তো সেখান থেকে ও আসলে গ্র্যাভিটেশনাল ল দিল। ধরো দুইটা অবজেক্ট যদি হয়ে থাকে m1 আর একটা যদি হয়ে থাকে m2, m2 এবং এদের ডিসটেন্স যদি হয়ে থাকে d, তাহলে m1 m2 এবং এদের ডিসটেন্স যদি d হয়ে থাকে, এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। যে এনি ম্যাসের দুইটা অবজেক্ট যদি একটা সার্টেন ডিসটেন্সে থাকে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি F হয়ে থাকে বিটুইন দোজ টু অবজেক্টস, ঠিক আছে, m1 আর m2, এই দুইটা অবজেক্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি F হয়ে থাকে, তাহলে ও বলছে ফোর্সটা হবে ম্যাস দুইটার মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল। m1 m2 এর যে ম্যাস আছে, m1 m2 এর ম্যাস দুইটার মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল হচ্ছে ফোর্সের ভ্যালু। তাহলে ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু m1 ইনটু m2। আচ্ছা, এবং ও বলছে, তার মানে এটা দিয়ে কি বুঝাইতেছে আমি একটু যদি বলি, এই ম্যাস গুলা যত বেশি হবে, m1 m2 ম্যাস যত বেশি হবে, তত এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে। ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে। তাহলে যত ম্যাস হচ্ছে তত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হচ্ছে। ম্যাস বেশি হওয়া মানে m1 মাল্টিপ্লাইড বাই m2, এটার ভ্যালুটা তত বাড়তে থাকবে। সো যত m1 m2 এর ভ্যালু বাড়তে থাকবে, তত এদের মধ্যে অ্যাট্রাকশন বাড়তে থাকবে। আর ও আরেকটা কথা বলছে যে যদি ডিসটেন্সের কথা আমরা
ভাই আসছে। ভাই আপনি কোথায় গেছিলেন? ভাইয়া ভয়েস মিউট করা। ভাইয়া ভয়েস মিউট করা। এই আমার কথা শোনা যাচ্ছে এখন? সরি। হ্যাঁ ভাই এখন কথা শোনা যাচ্ছে। ইয়েস ভাই শোনা যায় ভাই। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা মনে হয় একটু সরি, আমি একটু লস্ট করে ফেলছিলাম। যেহেতু আমাদের প্রথম এই জিনিসগুলো একটু প্রবলেম হতে পারে, বাট পরের দিকে আশা করি এই সমস্যাগুলো আর হবে না। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিছি। এখন আসো, যেটা বলতেছিলাম যে দুইটা ম্যাচ যদি m1 m2 হয় তাহলে ফোর্স হবে হচ্ছে প্রপোর্শনাল টু m1 ইনটু m2, আর ডিসটেন্সের ক্ষেত্রে d যদি বাড়ে তাহলে ভাইয়া সবাইকে মিউট করে দেন। হ্যাঁ আমি সবাইকে মিউট করে দিছি, তার মধ্যে তুমি কেমনে আনমিউট হয়ে গেলা বুঝলাম না। আমি সবাইকে মিউটই করে দিছি। ঠিক আছে, ওকে। সো এবার আসো যে যদি ডিসটেন্স বাড়ে, অবজেক্টের ডিসটেন্স যদি বাড়ে, তখন তো বোঝা যাচ্ছে ম্যাচগুলো দূরে দূরে চলে যাচ্ছে, তাহলে এদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা কি বাড়া উচিত না কমা উচিত? কমা উচিত অবশ্যই। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, এবং দেখা গেছে এটা ইনভার্স স্কয়ার ল ফলো করে, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। তার মানে কাইন্ড অফ এরকম যে d ধরো d1 যদি d হয়ে থাকে আর d2 যদি 2d হয়ে থাকে, অর্থাৎ কত হইছে? ডাবল হইছে না? ডাবল হইছে, তাহলে ফোর্স হয়ে যায় হচ্ছে 1/4। তাহলে d যদি হয়ে যায় ডাবল, তাহলে 2 স্কয়ার করলে ফোর্স হয়ে যায় হচ্ছে 1/4। এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স, এই অংশটুকুকে বলি হচ্ছে ইনভার্স স্কয়ার ল। স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল। ঠিক আছে? আচ্ছা ফিহা, আমি মনে হয় এখন মনে হয় তোমরা শুনতে পারার কথা, আমাদের একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে দুইটা ফর্মুলা পাইলাম, যে দুইটা অংশ পাইলাম, একটা হচ্ছে যে ম্যাস দুইটার মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল, আর একটা হচ্ছে ফোর্স হচ্ছে ডিসটেন্সের ইনভার্সলি স্কয়ারের প্রপোর্শনাল। ঠিক আছে, বা সরি ডিসটেন্সের স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি ইনভার্স স্কয়ার ল। এখন এই দুটাকে কম্বাইন যদি করি, আমি কি লিখতে পারি এই দুটাকে কম্বাইন করলে m1 m2 ডিভাইডেড বাই লেখা যাবে হচ্ছে g স্কয়ার। ঠিক আছে, তাহলে ম্যাস দুইটার মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল আর হচ্ছে ফোর্সের সাথে সরি ডিসটেন্সের সাথে ইনভার্সলি স্কয়ার, ডিসটেন্সের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখন এই দুটাকে আমরা কম্বাইন করে লিখলাম f প্রপোর্শনাল টু m1 m2 বাই d স্কয়ার। এখানে আমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠায় দেই, তাহলে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনতে পারি। আমাকে একটু তোমরা জানাবা যে ম্যাথমেটিক্সে তোমরা কি এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট গুলা করে আসছো কিনা, একটু বলতে পারবা? না না ভাইয়া, না কনস্ট্যান্ট করো নাই নাকি? না হ্যাঁ পড়ছি তো গ্র্যাভিটেশনাল বিগ জি না হ্যাঁ না আচ্ছা সায়েন্সে অনেক সাউন্ড আছে, যাই হোক তোমরা যদি না পড়ে থাকো তাহলে আমি একটু বলি। ঠিক আছে, প্রপোর্শনাল কনস্ট্যান্টটা কি, সবাইকে মিউট করে দিচ্ছি। প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে, ধরো আমি এখানে
x আর এখানে y দুইটা ভ্যালু নিচ্ছি। এখন ধরো x এর ভ্যালু যখন হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? x এর ভ্যালু যখন হয়ে যায় 6, y এর ভ্যালু হয়ে যায় হচ্ছে ধরো 12, ঠিক আছে? x এর ভ্যালু যখন হয় হচ্ছে 8, y এর ভ্যালু হচ্ছে আমি বললাম সে 16। সো এই পুরো ইনফরমেশনটা থেকে আমরা কি বলতে পারি, x যদি বাড়ে y ও বাড়তেছে। x যদি বাড়ে, দেখো x 2 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, y কিন্তু 4 থেকে 12 হয়েছে, 12 থেকে 16 হয়েছে, y এর ভ্যালু কিন্তু বাড়তেছে। এবং আমি কি বলতে পারি এখানে x এর যা ভ্যালু y কিন্তু অলওয়েজ ডাবল হয়েছে। ইসেও আরেকজনও কমেন্ট করছে আমাদের ফেসবুকে, যেগুলো পড়ি নাই, প্রপোর্শনালটা আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু তোমরা পড়ো নাই, প্রপোর্শনাল জিনিসটা কি একটু বোঝানোর চেষ্টা করতেছি। সো এখানে দেখো x যেহেতু বাড়ছে 2 থেকে 6, 6 থেকে 8, y ও কিন্তু বাড়ছে 4 থেকে 12, 12 থেকে 16 হয়েছে। তাহলে x বাড়লে যেহেতু y ও বাড়ে, আমরা বলতে পারি y ইজ প্রপোর্শনাল টু হচ্ছে x, ঠিক আছে? y কে বলতে পারি হচ্ছে প্রপোর্শনাল টু x। আচ্ছা, এখন সবাই যদি এটুকু বুঝে থাকি, এই প্রপোর্শনালটা আবার তখনই আমরা বলতে পারি যদি এদের মধ্যে আসলে কোন একটা রিলেশন থাকে। যেমন আমরা বুঝতে পারতেছি যে y কিন্তু ডাবল করে হয়েছে, x এর ভ্যালু যাই ছিল y এর ভ্যালু কিন্তু ডাবল হয়ে গেছে। 2 দিয়ে 2 মাল্টিপ্লাই করলে 4 হয়, 6 কে 2 টাইমস করলে 12 হয়, 8 কে 2 টাইমস করলে হচ্ছে 16 হয়, ঠিক আছে? তাহলে আমরা এটা যেহেতু একই রেটে বাড়ছে, সবসময় 2 টাইমস করে হয়েছে, এটাকেও বলতে পারি হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2, এটাও মাল্টিপ্লাইড বাই 2, এটাও হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2। সবসময় যেহেতু ডাবল করে হয়েছে, আমরা তো বলতেই পারি ঠিক না, x y ইকুয়াল টু হচ্ছে টুয়াইস x। তাহলে দেখো x এর মান 2 বসাইলে y পাওয়া যাচ্ছে 2 ইনটু 2 4 হয়ে যাচ্ছে, x এর মান 6 বসাইলে y পাওয়া যাচ্ছে 6 ইনটু 2 12 হয়ে যাচ্ছে, x এর মান 8 বসাইলে y অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা বলতে পারি স্যাটিসফাই করতেছে এই ডেটাগুলোকে। তাহলে স্যাটিসফাইং দ্য ডেটা। সো প্রপোর্শনাল জিনিসটা যারা বুঝো নাই, প্রপোর্শনাল মানে হচ্ছে একটা বাড়লে আরেকটাও বাড়বে, x বাড়লে y বাড়বে, x বাড়লে y বাড়তেছে, এই জন্য প্রপোর্শনাল বলতেছি। এখন প্রপোর্শনাল টু জাস্ট y প্রপোর্শনাল টু x কেন বলা যাচ্ছে, কারণ একটার সাথে আরেকটার যে তুমি যদি চিন্তা করতে পারো একটা বাড়লে আরেকটা কত করে বাড়তেছে, একটা বাড়লে আরেকটা দ্বিগুণ করে বাড়ছে, ডাবল করে হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রপোর্শনাল উঠায় 2x যদি লিখি এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। দেখো যে y ইকুয়াল টু 2x কিন্তু এটা স্যাটিসফাই করতেছে যে 2 হলে 4 হবে, 6 হলে 12 হবে, 8 হলে 16 হবে। যেহেতু এই ডেটাটাকে স্যাটিসফাই করতেছে, তাহলে y ইকুয়াল টু 2x, এটা যদি ইকুয়েশন হয়ে থাকে y প্রপোর্শনাল টু x থেকে y ইকুয়াল টু 2x হলো, তাহলে এই 2টাকে বলতে পারি যে এই প্রপোর্শনাল সাইনটাকে উঠাইতে গেলে এই কনস্ট্যান্টটা দেয়া লাগছে, কনস্ট্যান্ট টু রিপ্লেস the proportional sign. তাহলে দেখো আমরা পুরো জিনিসটাকে যদি সামারি করি যে x বাড়লে y বাড়ছে, এই জন্য আমরা লিখছি y is proportional to x। প্রপোর্শনাল মানে হচ্ছে একটা বাড়লে একটা বাড়তেছে। এখন আমরা এই ডেটাগুলো দেখে বুঝছি যে y equal to 2x হচ্ছে স্যাটিসফাই করতেছে। আরহাম, তুমি কি কোনো কোশ্চেন করবা? তোমার কথা শোনা যাচ্ছিল। ওকে, সো x এর ভ্যালু যাই হোক, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেহেতু y পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা y equal to 2x হচ্ছে স্যাটিসফাই করতেছে এই ডেটাগুলোকে। যদি এটা বুঝে থাকি, তাহলে এখন আসো y proportional to x থেকে y equal to 2x এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হলো। y proportional to x থেকে y equal to 2x, প্রপোর্শনালের জায়গায় ইকুয়াল যখন দিছি তখন 2 মাল্টিপ্লাই করতে হয়েছে, কারণ 2 হচ্ছে স্যাটিসফাই করতেছে পুরো ঘটনাটাকে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে x এর ভ্যালুকে y পাওয়া যাচ্ছে। তাহলে এই 2টা আমরা বলতে পারি হচ্ছে that constant we require to replace the proportional sign। তাহলে যখনই আমরা প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়াল সাইনে যাব, আমাদের একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, আমাদের একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। এই কনস্ট্যান্টের ভ্যালু হতে পারে 2, হতে পারে 4, ঠিক আছে? এরকম অনেক কিছু হতে পারে। তো দেখো আমরা একটু বুঝছি কিনা কনস্ট্যান্ট জিনিসটা কি, যে প্রপোর্শনাল উঠায় যখন ইকুয়াল লিখবো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে যে কত টাইমস করে বাড়ছে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি যাতে তোমাদের কমেন্ট আমি শুনতে পারি যে তোমরা ঠিকমতো বুঝছো কিনা। এটা x প্রপোর্শনাল y ও হতে পারে না? হ্যাঁ, যদি তুমি x প্রপোর্শনাল টু y লেখো। সারা কোশ্চেন করছো নাকি? না, আমি অর্পিতা। অর্পিতা? হ্যাঁ।
ওকে, x প্রপোর্শনাল টু y ও লিখতে পারো, কারণ এখানে তুমি দেখতেছো যে y 4 হইছে, 4 থেকে 12 y বাড়ছে, x ও তো বাড়ছে, ঠিক আছে? কিন্তু যখন তুমি x প্রপোর্শনাল টু y লিখবা তখনকার কনস্ট্যান্টটা দেখো তো আমি কি লিখতে পারি কিনা, হাফ ইনটু y হবে। হ্যাঁ, বলো তো কেন হাফ ইনটু y হবে অপশনটা? কারণ x হচ্ছে y এর হাফ। আচ্ছা, অনেক নয়েজ আসতেছে, আমি আবার মিউট করে দিচ্ছি। কোশ্চেন করবা শুধু সে আনমিউট করে আমাকে কোশ্চেনটা করবা, ঠিক আছে? বা যে অ্যানসার দিবা আনমিউট করে অ্যানসারটা দিবা। সো যেটা বলতেছিলাম যে x প্রপোর্শনাল টু y যদি লেখো তখন x ইকুয়াল টু হাফ ইনটু y লিখতে হবে, কারণ y এর ভ্যালুগুলো 4 12 16 এগুলার হাফ কিন্তু x এর ভ্যালুগুলো, তখন কনস্ট্যান্টটা হয়তো হচ্ছে হাফ, আচ্ছা, তখন এই হাফটা হয়ে যেতে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। বুঝছো অপশরা? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কনস্ট্যান্ট যখন তুমি একটা রিলেশন, হ্যাঁ, ইন দ্য সেম ওয়ে কি 3 টাইমস করে হলেও 3x লেখা যেত, y ইকুয়ালস টু 3x। হ্যাঁ, যদি ধরো এটা 2 এই সাইডে 6 হইতো, সাইডে যদি 6 এখানে যদি 18 হইতো, তখন কি 3 টাইমস করে হইতো, তখন তোমাকে লিখতে হইতো y ইকুয়াল টু 36। সো এটা হচ্ছে রিলেশনের উপর ডিপেন্ড করতেছে, যদি 2 টাইমস 3 টাইমস করে হয় তাহলে যত টাইমস হবে তত হবে হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। আর হাম মনে হয় কোশ্চেন করতে যাচ্ছিলাম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, এখানে x প্রপোর্শনাল টু m1 m2 বাই d স্কয়ার, তো আমি বুঝবো কিভাবে যে কোন জায়গায় কোন প্রপোর্শনালিটি সাইন বসাতে হবে? এটা হচ্ছে যেই প্রপোর্শনাল মানে যেই কনস্ট্যান্ট বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে তোমাকে সেই কনস্ট্যান্টটা বসাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, ওকে। তোমাকে যেই কনস্ট্যান্টের ভ্যালু বসাইলে পরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে সেই কনস্ট্যান্টটা ইউজ করতে হবে। যদি কোশ্চেন ক্লিয়ার থাকে তাহলে আমি সামনের দিকে মুভ করি, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেনটা করতে পারো। তো ভাই এখানে যে x প্রপোর্শনাল টু m1 m2 বাই d স্কয়ার, আমি এখানে কোন প্রপোর্শনালটা বসাবো? বুঝি নাই এইখানে কোন প্রপোর্শনালটা। হ্যাঁ, এখানে আমি যাচ্ছি, তার আগে আমি একটু বলি, আরো অনেকেই ফেসবুকে আমাদের বলতেছে যে বুঝছে তারা, সুরাইয়া ইয়াসমিনের প্রোফাইল থেকে লিখতেছে, সো তারা বুঝতেছে। ওকে, সো আমি একটু বলি, এইখানে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে এগুলো অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল, হাফ টু এরকম একটা কিছু। এইখানে যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা আসছে এটাকে ওরা জি দ্বারা প্রকাশ করছে। এই জি এর একটা ভ্যালু আছে, জি এর ভ্যালুটা আমি একটু পরে লিখে দিব। ওরা হচ্ছে জি দ্বারা এটাকে প্রকাশ করছে এবং তখন এটাকে লিখছে হচ্ছে জি ইনটু m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার। জিটা হচ্ছে এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এখানে যেমন 2 ছিল, হাফ ছিল, এগুলা ছিল কনস্ট্যান্ট, যে কত দিয়ে মাল্টিপ্লাই করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে। এখানে এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে জি। দিস ইজ, এটাকে আমি বলি বিগ জি, বড় হাতের জি লিখছি, সো এটাকে আমরা নাম দিছি হচ্ছে বিগ জি, ঠিক আছে? এই বিগ জিটা হচ্ছে, এটার একটা নাম আছে, এই বিগ জিটা আমি একটু লিখে ফেলি, আমি একটু এখানে নিচে মুছি যাতে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, সো চলো আমরা সামনের দিকে দেখি। এই যে যে জিটা লিখলাম এই জি কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবং এই জি এর একটা ভ্যালু আছে, এই জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ইউনিটটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, মেইন কথা হচ্ছে এই যে কনস্ট্যান্ট গুলা 2 হাফ ছিল, এই কনস্ট্যান্ট ভ্যালু অনেক বড় একটা জিনিস, মানটা অনেক ছোট কিন্তু লেখাটা অনেক বড়, ঠিক আছে? 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা হচ্ছে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা। এটা 2 ও না হাফ ও না, অনেক বড় একটা ভ্যালু দেখতে, কিন্তু ভ্যালুটা অ্যাকচুয়ালি অনেক ছোট, যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস 11, মানে পয়েন্টের পরে অনেকগুলা জিরো তারপরে কিছু নাম্বার আছে, ঠিক আছে? আর এটার ইউনিট কেন এরকম হলো, কারণ সিম্পল, দেখো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম যে জি সমান সমান লেখা যেত হচ্ছে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 ইনটু m2। এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি ইউনিটটা কেন এরকম হবে। দেখো এফ ডি স্কয়ার, এফ এর ইউনিট হচ্ছে নিউটন, ডি স্কয়ার এর ইউনিট হচ্ছে মিটার স্কয়ার, আর m1 m2 এটার ইউনিট হচ্ছে কেজি ইনভার্স 2, এই জন্য জি এর ইউনিটটা এরকম হয়েছে। এখন জি কে ইউনিভার্সাল কনস্ট্যান্ট কেন বলা হয় আমরা এটাতে যাব, বাট এটা মেইন কথা হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কেউ একজন দাগ দিয়ে ফেলছো, ওই
তোমাদের দেখবা যে ওখানে একটা আচ্ছা ডাক্তার মুছে দিচ্ছে এবং আমি ভালো কথা মনে করছো, আমি এটা অ্যানোটেশন বন্ধ করে দেওয়ার অপশন চালু করে দিছি। ওকে, সো এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, কারণ এটা ম্যাথে আমাদের অ্যাপ্লাই করতে হবে। 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11 অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের ক্যালকুলেটরেও দেখবে পিছনে যে কনস্ট্যান্টগুলো দেয়া থাকে ওই কনস্ট্যান্টের মধ্যে এটা দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন একজন বলছে একটু আস্তে যায়েন ভাইয়া। হ্যাঁ, আমরা আস্তেই যাওয়ার চেষ্টা করতেছি। এটাকে কেন, প্রথম কথা যে এটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় এটা বোঝা যাচ্ছে, কারণ গ্র্যাভিটির একটা ফর্মুলা এর মধ্যে কনস্ট্যান্ট ইউজ করছে, এই জন্য এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন আমরা ইউনিভার্সাল বলতেছি এটাতে আমরা এক্সপ্লেনেশনে যাব। তার আগে এই পর্যন্ত কি সবাই বুঝছো কিনা, ইউনিটটা কিভাবে হইলো সবাই কি বুঝছো? আমাকে একটু আনমিউট করে জানাই দাও। বুঝছি। ভাইয়া বুঝতে পারছি। এটা তো ক্লাস 8 এ করছি। ও এটা ক্লাস 8 এ ছিল, আচ্ছা সরি হ্যাঁ। আমার মনে নাই এত। জি ভাইয়া, গ্যাসট্রোনাইটটাতে ছিল ভাইয়া। আচ্ছা, ইউনিভার্সাল কনস্ট্যান্ট কেন বলে ছিল ক্লাস 8 এ? না স্যার, তাই শুধু ভ্যালুটা মুখস্থ করা লাগতো, ভ্যালুটা দেওয়া লাগতো। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই। চলো দেখি যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কেন ইউনিভার্সাল বলে, ঠিক আছে? এটা আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি আবার। আচ্ছা, আমরা পরের পেজে দেখি যে কেন why is it called universal constant, why g is called ইউনিভার্সাল। তোমরা কেউ জানলে আমাকে ফেসবুকে কমেন্ট করে জানাই দিতে পারো, অথবা আমাদের আনমিউট করেও জানাই দিতে পারো যারা জুমে ক্লাস করতেছো। ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আচ্ছা, প্রথম কথা ইউনিভার্সাল কনস্ট্যান্ট কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইউনিভার্সাল কনস্ট্যান্ট কি এটা আমাদের বুঝতে হবে। ইউনিভার্সাল কনস্ট্যান্ট হচ্ছে সেই সব কনস্ট্যান্ট যেগুলা কখনো চেঞ্জ হয় না, ডাজ নট চেঞ্জ উইথ, আমরা বলতে পারি যে কোনো কিছুর সাথে চেঞ্জ হয় না, উইথ মিডিয়াম প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা কারো শোনা যাচ্ছে মনে হয়, মিউট করো নাই, আনমিউট করে রাখছো। আচ্ছা, সো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এগুলার উপর যেগুলা চেঞ্জ হয় না, যে কনস্ট্যান্টটা চেঞ্জ হয় না, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, মিডিয়াম, এগুলার সাথে সাথে বা ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটি অফ মিডিয়াম কোনো কিছুর উপরে যদি ডিপেন্ড না করে তখন এটাকে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। যেমন ধরো দুইটা m1 m2 এটা রয়েছে এয়ার এর মধ্যে যদি থাকে তাহলে জি এর মান 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11, আমরা ইউনিটটা না লিখলাম। এটা যদি ধরো ওই সেম m1 m2 আমি যদি চাঁদে নিয়ে যাই, অ্যাট মুন, যেখানে কোনো অ্যাটমসফিয়ার নাই, সেখানেও জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ইভেন তুমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে যাও, এখানেও ডিস্টেন্স ডি, এখানেও ডিস্টেন্স ডি এর উপর ডিপেন্ড করে না, জিটা একটা কনস্ট্যান্ট, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, m1 m2 এর উপর ডিপেন্ড করে না, মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ডাজ নট চেঞ্জ উইথ, এটা ম্যাসও লিখতে পারো, ম্যাস, ডিস্টেন্স, মিডিয়াম অথবা প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, কোনোটার সাথে যেগুলা রিলেটেড না আমরা সেই গুলাকে বলতেছি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই যে দুইটা অবজেক্ট m1 m2 এটা যেখানে রাখো, চাঁদে রাখো, পৃথিবীতে রাখো, মহাশূন্য স্পেসে নিয়ে যাও, সব জায়গায় জি এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট থাকে ইউনিভার্সালি, এই জন্য এটাকে আমরা নাম দিছি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। যেটা লাস্টলি দেখাইতেছিলাম যে m1 m2, ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এইখানে জি এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এই সেম ভ্যালুটাই থাকবে, যেহেতু কোথাও চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, কারণ এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। why g is called, বুঝেছি। ওকে, এটা কি ক্লাস 8 এ ছিল আরহাম? জি ভাই এটা ছিল, কিন্তু ওয়াই ছিল না, জাস্ট ভ্যালুটা মুখস্থ করে ওটাতে ম্যাথ আসতো আর কি। আচ্ছা ওকে,
ম্যাথ আসতো, তার মানে ওই ভাইয়া ল অফ ভাইয়া জাস্ট ভ্যালুটা বসিয়ে দিয়ে ওই ম্যাথটা দিতে হতো, এতটুকু। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা চলো ম্যাথ করব। এই যে ফর্মুলাটা আমরা দেখলাম একটু আগে, ওই ফর্মুলা দিয়ে। তার আগে একটা কথা একটু বলে রাখি যে গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স, এটা খেয়াল রাখবা। দুইটা ম্যাস যদি থাকে অলওয়েজ অ্যাট্রাকশন হয়, এখানে কোনো রিপালশন হয় না, ঠিক আছে? সো গ্র্যাভিটেশন ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, এটা একটু লিখে রাখতে পারো। গ্র্যাভিটেশন ফোর্স is always attractive, is always, ভাইয়া হ্যাঁ বলো সামায়েল। আচ্ছা ভাইয়া, এটা কি অ্যাট্রাকটিভ মানে গ্রাউন্ডের সাথে না সবকিছুর সাথে ইউনিভার্সাল? সবার যে কোনো, মানে তুমি আমি পাশাপাশি দাঁড়া থাকা মানে আমি তোমাকে অ্যাট্রাক্ট করতেছি, তুমি আমাকে অ্যাট্রাক্ট করছো। কি বলছি, বোঝা গেছে? স্যার জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া। অপসরা মনে হয় কিছু বলতে চাচ্ছিল। স্যার বি নাম্বারে হচ্ছে কি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করব? হ্যাঁ হ্যাঁ, 2 মার্কের কোশ্চেনে যদি আসে এটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করবা। ইফ উই চেঞ্জ দ্য মিডিয়াম, এট লিস্ট মিডিয়ামের ছবিটা এঁকে দিতে পারবা। ধরো এটা এয়ার, এটা কি বলে স্পেস, ঠিক আছে? অথবা একটা ওয়াটারের ভিতর দিয়ে দেখাই দিতে পারো। জি এর ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে না। M1 M2 চেঞ্জ করো, 5 কেজি 10 কেজি নাও, 10 কেজি 20 কেজি নাও, তাও জি এর ভ্যালুটা সেমই থাকবে। ভাইয়া এই থাকে 6.673, এটা মানে ভ্যালুটা আসছে কোথা থেকে? আর হাম কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখানে যে ভ্যালুটা 6.673 10 to the minus 11, হ্যাঁ, ভ্যালুটা 6.673 10 টু দি পাওয়ার -11, এটা সব জায়গায় সেম থাকবে। এই ভ্যালুটা আসছে কোথা থেকে, মানে ও এই কিভাবে? ভ্যালুটা বিজ্ঞানীরা মানে এক্সপেরিমেন্ট করে বের করছে। আমি একটু জানাই দেই এই এক্সপেরিমেন্টটা কিভাবে হইছে। আমরা একটু আগে লিখছিলাম না জি সমান সমান হচ্ছে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে M1 M2, মনে আছে এই ফর্মুলাটা? জি ভাই, হ্যাঁ। হ্যাঁ, এই ফর্মুলা যেটা করছে, দুইটা ম্যাস নিছে, ঠিক আছে? তারপর একটা ডিসটেন্স রাখছে ওদেরকে সার্টেন ডিসটেন্সে, তারপরে দেখছে যে ফোর্সটা কতটুকু কাজ করে, তারপরে এই ফর্মুলায় বসায় দিছে। ফর্মুলায় বসায় দিয়ে দেখছে যে জি এর ভ্যালুটা কত, ওই ফোর্সটা কতটুকু কাজ করে, এই ফোর্সটা আবার বের করছে কোন একটা মেকানিক্যাল মেকানিজম আছে, ঠিক আছে? একটা মেকানিজম আছে যেভাবে তুমি ফোর্সটা চাইলে ক্যালকুলেট করো। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, স্প্রিং এর উপর দাঁড়াইলে বা যে আমরা ওয়েট মেশিনের উপর দাঁড়াইলে আমাদের ওয়েট বলে দিচ্ছে না? ওয়েট মানে তো এক ধরনের ফোর্স, ওটা যেমন আমাকে ফোর্স বলে দিচ্ছে, এমনি সামহাও আমরা ওই মেজারমেন্টটা করছি যে M1 M2 কত ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে, ওই ফোর্সটা ক্যালকুলেট করে বের করে মানে M1 M2 ডি এর ভ্যালু বসায় তোমার ফোর্সটা বসায় এখানে দেখাইছে যে জি এর ভ্যালুটা কত হইলে পরে এটা হবে। আচ্ছা, মানে মেইন কথা রাইট হ্যান্ড সাইডে সব ভ্যালুগুলা বসায় দিছে, রাইট হ্যান্ড সাইডে সবগুলা ভ্যালু বসাইলে জি এর ভ্যালুটা পাওয়া যাবে। যারা আমাদের ফেসবুক লাইভে আসো একটু জানাই দিও ঠিকমতো বুঝতে পারতেছি কিনা আমরা। ওকে, তাহলে আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে জি এর ভ্যালুটা এক্সপেরিমেন্টালি বের করছে, আমরা এটা লিখে রাখতে পারি। experimentally the value has been experimentally the value has been established ঠিক আছে? সো এক্সপেরিমেন্টাল যেহেতু ভ্যালু, এটা নিয়ে আর কোনো মানে দ্বিমত নাই, যেটা কারণ কোনো কিছু যদি তোমাকে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি বলে দিত ওইটা নিয়ে অনেক কোশ্চেন থাকে, কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা বলতে সেটা তো তুমি মেজার করে পাইছো। এবং এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তুমি যদি পানির মধ্যেও মেজার করো জি এর ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে? তুমি যদি এয়ার এর মধ্যেও মেজার করো ওই সেম মেজারমেন্টটা নাও, জি এর ভ্যালু চেঞ্জ হয় না। এই জন্য আরো বলা হয় যে এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আমরা কি বুঝছি আরহাম? জি ভাই, বুঝতে পারছি। সারা হাসিন, তুমি কি ক্লাসে আছো? কথা বলো, আনমিউট করে। জি ভাইয়া আছি। আচ্ছা, বুঝতে পারতেছি আমরা। হ্যাঁ। সাউদা আছে ক্লাসে? জি সাউদা, ভাইয়া আছি আমি। ঠিক আছে। জুমে ক্লাস করতে কেমন লাগতেছে? ভালো। মানে ইন্টারঅ্যাকশন বেশি হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, ওকে, সো চলো আমরা সামনের দিকে তাহলে মুভ করি। এখন আমরা এই একটা প্রবলেম দেখব, আমরা যা যা শিখলাম এগুলার অ্যাপ্লিকেশন। প্রবলেম, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, সো চলো আমরা প্রবলেমটা দেখি। ধরো দুইটা ম্যাস আছে, M1 হচ্ছে 5 কেজি আর M2 হচ্ছে ধরো 10 কেজি।
এবং এদের মধ্যে যে ডিসটেন্স আছে এই ডিসটেন্সটা দিয়ে দিছে হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে যে ফাইন্ড আউট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা আমরা ইজিলি বের করতে পারবো। আমাদের ফর্মুলায় যদি আমরা বসাই দিই F equal to G m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার, তাহলে ভ্যালুগুলো যদি বসাই 6.673 10 to the power minus 11, m1 m2 এর ভ্যালু যদি বসাই 5 into 10 ডিভাইডেড বাই d স্কয়ার এর ভ্যালু যদি বসাই 10 স্কয়ার। সো এখানে আমরা ক্যালকুলেট করলে বের করে ফেলতে পারি। আমি একটু ক্যালকুলেশনটা করে ফেলি ক্যালকুলেটরে, তোমরাও করে ফেলতে পারো চাইলে। আমরা ভ্যালুগুলো যদি বসাই 6.673 3.3365 into 10 to the power minus 10. এটা নিশ্চয়ই সামারা বলছে, ঠিক না? জি। আচ্ছা, সো আমরা লিখে ফেলি 3.33 into 10 to the power, আরো আছে 65 ছিল, ওটা আমরা লিখি নেই, -11 নিউটন। তো সামারা একটু আমাকে বলো, এই যে ফোর্সটা পাইলা, এটার ভ্যালু কি খুব বড় কোনো ভ্যালু নাকি খুবই ছোট ভ্যালু? খুবই ছোট একটা ভ্যালু, যেহেতু 10 to the power minus 11. -11, তাহলে খুবই ছোট যেহেতু ভ্যালু। এখন আসো, এখানে যদি জিজ্ঞেস করা হয়, ধরেন ভাই আপনি যে আমাদের ক্লাস নেন, আপনার তো একটা ম্যাথস আছে, আমারও তো একটা ম্যাথস আছে, বা অন্যদেরও তো ম্যাথস আছে, তাহলে সবাইকে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য একজন আরেকজনের কাছে কেন যাইতেছে না? কেন আমরা মানে অনেক দূরে থেকেও ক্লাস নিতে পারতেছি? অ্যাট্রাকশন থাকলে তো কাছাকাছি আসার কথা। কারণ এই ভ্যালু খুবই ছোট। এখানে যদি আমি 50 কেজি আর 100 কেজিও দেই, 100 কেজি হচ্ছে আমার ওয়েট, আর যে কারো ওয়েট যদি 50 কেজিও দেই, এই ভ্যালুটা 10 টু দি পাওয়ার -11 থেকে হয়তো 10 টু দি পাওয়ার -9 হবে বা 8 হবে, খুব বেশি তো চেঞ্জ হবে না। স্টিল এটা 10 টু দি পাওয়ার -8, মানে পয়েন্টের পরে 8টা জিরো, তারপরে কোন একটা নাম্বার, এটা খুবই ছোট একটা নাম্বার। এই জন্যই আমরা বলতেছিলাম যে আমরা যে 4টা ফান্ডামেন্টাল ফোর্স দেখছি, এর মধ্যে সবচেয়ে উইকেস্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? বুঝছি আমরা, ক্লিয়ার কেন এটা? একটা কোয়েশ্চেন হ্যাঁ বলো। স্যার, যদি আমরা 10 টু দি পাওয়ার -11 টাকে রেখে তারপর মাল্টিপ্লিকেশন ডিভিশন করে দিই, লাস্টে 10 টু দি পাওয়ার -11 টা বসিয়ে দিই, সমস্যা হবে? আমি তোমার কথা বুঝতে পারতেছি না। মানে স্যার, আমরা যদি 10 টু দি পাওয়ার -11 টাকে ক্যালকুলেটরে না দিই, জাস্ট অনলি 6.673 into 5 হ্যাঁ, ওটাও করতে পারো। মানে এই 10 টু দি পাওয়ার -11 ক্যালকুলেটরে দাও না, বাকিটা ক্যালকুলেট করে যা আসছে তারপরে 10 টু দি পাওয়ার -11 লিখে দিছো, কোনো সমস্যা নেই, সেমই রেজাল্ট আসবে। আলটিমেটলি মেইন কথা হচ্ছে ফোর্সটা ভেরি স্মল। আমরা একটু নাম্বারটা একটু মিউট করে দাও, যার সাউন্ড আসছে। আচ্ছা, আমরা একটু লিখে ফেলি এখানে, ফোর্স অফ অ্যাট্রাকশন is very small. আচ্ছা ভাইয়া, আপনার জুম আইডি এন্ড পাসওয়ার্ড টা দিবেন। আইডিটা লেখা আছে, দেখবা যে ফেসবুকে আমি যেটা শেয়ার দিছি ওটায় আইডিটা লেখা আছে, আর মেসেজও করে দিছি। এক্স্যাক্টলি, তানহা জানাই দিছে সবাইকে। ওকে, সো আমরা চলো এবার সামনের দিকে মুভ করি। এখন গ্র্যাভিটেশন ফোর্স অনেক ছোট হয় নরমালি আমার তোমার ক্ষেত্রে, কিন্তু হোয়াট অ্যাবাউট আর্থ আর মুন, হোয়াট অ্যাবাউট আর্থ আর সান, এদের মধ্যে কি গ্র্যাভিটেশন ফোর্স কি অনেক ছোট কিনা? কি মনে হয়? আরহাম বা অন্য যারা আছে? না, অনেক বেশি হওয়ার কথা না। এখন আমি জাস্ট একটু আইডিয়া দেই যে ম্যাস অফ আর্থ এটার ভ্যালু হচ্ছে 6 into 10 to the power 24 কেজি। তাহলে m1 m2 এর মধ্যে যে কোনো একটা যদি ম্যাস অফ আর্থ হয়, খেয়াল করো সবাই, m1 m2 এর মধ্যে যে কোনো একটা যদি ম্যাস অফ আর্থ হয়, এই ম্যাসটা কি অনেক বেশি না? এখানে যখন তুমি লিখবা যে 10 to the power 24, 10 to the power -11 এর সাথে মাল্টিপ্লাই করলে অনেক বড় একটা ভ্যালু কিন্তু হবে। তখন কিন্তু আর ফোর্সটা একদম ছোট থাকবে না, ফোর্সটা তখন অনেক বড় হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি একটা আইডিয়া দেই, ধরো আর এর মান, আচ্ছা আর কি আগে এটা দেখাই তোমাদেরকে, একটু নিচে চলে আসি। যে আর্থ আমাদের যে ফোর্স দিচ্ছে এটাও কি অনেক
কম নাকি এটা মোটামুটি বেশি, ঠিক আছে? এটা যদি ধরে নাও আর্থ, এটাকে যদি আমরা আর্থ ধরে নেই, আচ্ছা এইখানে ধরো হচ্ছে এটার সেন্টার, এখানে ধরো যে আমাদের ইসমাম আছে, ইসমামকে ছাড়া আমার ভালো লাগে না, এই জন্য হচ্ছে ইসমাম। আচ্ছা এখানে কেউ কি আমাকে বলতে পারবা যে ইসমাম আর আর্থের যে ডিসটেন্স হবে? 6440 কিলোমিটার। আচ্ছা এটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেন্টার টু সেন্টার ডিসটেন্স, ঠিক আছে? তাহলে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আর্থ আর একটা হচ্ছে ইসমাম, এদের ডিসটেন্স হবে হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স যদি নাও এটা হবে রেডিয়াস অফ আর্থের সমান, যেটা কিনা আমরা জানি হচ্ছে 6400 কিলোমিটার, বা এটাকে লেখা যায় 6.4 × 10⁶ মিটার, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারতেছো? ভাইয়া ওকে, সো তাহলে আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া হ্যাঁ, বলো। 6.4 × 10⁶ এভাবেই লিখতে হবে নাকি 6400 এভাবে লিখতে হবে? 6400 তো কিলোমিটার, ঠিক আছে? এটাকে মিটারে নিলে তুমি দেখবা আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এই ফর্মে লেখা যাবে 6.4 10⁶। কি বলছি, বোঝা গেছে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা এখন তুমি যদি এটা ফর্মুলায় ফেলায় দাও, জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, তাইলে আমরা দেখি কি পাই। জি হচ্ছে, জি যদি আমরা দেখি 6.673 × 10⁻⁻11 mm, 6.4 × 10⁻24, ছোট এম হচ্ছে 50 কেজি ইসমামের ম্যাস, আর সরি আমরা মনে হয় ভুল করলাম, এখানে 6.4 হবে না, শুধু 6 হবে। আমরা যদি ভ্যালুগুলো নেই তাহলে 6 × 10⁻24 আর আর স্কয়ার হচ্ছে 6.4 × 10⁻6 এর হোল স্কয়ার। সো তোমরা আমাকে এটা একটু ক্যালকুলেশন করে বলো তো এটার রেজাল্টটা কতটুকু আসে, কত আসে? 6.673 10⁻11 × 6 × 10⁻24 × 50 কেজি ডিভাইডেড বাই 6.4 10⁻6 এর হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করে আমাকে একটু বলো এটা রেজাল্টটা কত আসে। আর্থ এবং ইসমামের অ্যাট্রাকশন ফোর্স আমরা বের করছি, ফোর্স অফ গ্র্যাভিটি বের করতেছি, ঠিক আছে? আর্থ এবং ইসমামের মধ্যে যে ফোর্স অফ গ্র্যাভিটি কাজ করবে। কেউ কি বের করেছে? আর নাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। Sir, 0.49 into 10⁻3. 0.49 into 10⁻3। সো 10⁻3 টাকে সরায় দেই, আমরা বলতে পারি 490 নিউটন, ঠিক না? 490 নিউটন লেখা যায়। এখন এই যে ফোর্সটা আসলো, এই ফোর্সটা কিন্তু সিগনিফিকেন্ট একটা ফোর্স, এইটা কিন্তু আর ইগনোর করার মতো না। আগে যেমন 10⁻11 আসছিল, ইগনোর করে ফেলছিলাম কারণ ম্যাস গুলো অনেক ছোট ছোট ছিল, 5 কেজি 2 কেজি 3 কেজি যাই দেখ। কিন্তু যখন তুমি আর্থের অ্যাট্রাকশন বের করে ফেলতেছি কোনো অবজেক্টের উপর, আর্থের অ্যাট্রাকশন কিন্তু অনেক বড় একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে? যেহেতু অনেক বড় একটা ভ্যালু আসতেছে এই জন্য আমরা বলতেছি হচ্ছে যে গ্র্যাভিটেশন ফোর্স তখনই অনেক বেশি হবে যদি কোনো একটা অবজেক্টের ম্যাস অনেক বেশি হয়, ঠিক আছে? তাহলে সে অন্য যে কোনো অবজেক্টকে দেখা যাবে অনেক বেশি ফোর্সে টানবে। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝতে পারছি না? আচ্ছা জি ভাইয়া। ওকে, নেক্সট দিন থেকে আমি যখন পার্টিসিপেন্টদের অ্যাড করব আর কি, আননোন নামের কাউকে অ্যাড করব না। সো তোমরা সবাই নিজেদের নাম দিয়ে অ্যাড হবা, ঠিক আছে? আজকে আমি ভাবছি যে এ বোধহয় যেই অ্যাড হয়েছিল এ বোধহয় কারো নাম বোধহয় সে উল্টাপাল্টা দিয়ে আর কি অ্যাড হয়েছে, ঠিক আছে? তো এটা একটা শিক্ষা। ওকে, সব সমস্যা নাই, এগুলা ক্যান হ্যাপেন। আমরা কি বুঝতে পারতেছি মোটামুটি? আচ্ছা একটু ফিডব্যাক দরকার যে আমাদের আগে যে খাতায় লিখে যেভাবে করতেছিলাম ওইটা থেকে কি এটা একটু বেটার কিনা। এখানে আরো ফ্লেক্সিবিলিটি আছে, এরপরে আমি যখন চাইবো ইউটিউব দেখাইতে পারবো, ইউটিউবের কোনো একটা ভিডিও দেখায় ওইটা নিয়ে ডিসকাস করতে পারবো। এখানে আরো ফ্লেক্সিবিলিটি আসবে, যেটা এই এখনকার ক্লাসে আমরা দেখতেছি না, ভবিষ্যৎ ক্লাসগুলোতে এটা আসবে আরো, ঠিক আছে? ভাই একটু বেটার না, অনেক বেটার। অনেক ডিফারেন্স মানে কি ডিফারেন্স, মানে খারাপ না ভালো? মানে ভালো বেটার ভাই, বলবো অফ না। কোর্স ভালো। মেয়েদের মধ্যে কেউ কিছু বলতেছে না? ভালো। ভালো, আচ্ছা।
পাসওয়ার্ড মেসেজ করে দিবে এরপর থেকে, হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা একটা জিনিস এখন নতুন ভাবে শিখবো, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যদি আমাদের টাইম খুব একটা বেশি নাই, তো যেহেতু আজকে ফার্স্ট দিন আমরা আর একটু টাইম নিই, ঠিক আছে। এইটাও ক্লাস 8 এ করছি। বোঝা যাচ্ছে না কে যেন কথা বলতেছে? ওকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ভাইয়া এটা ছোট জি না? হ্যাঁ, দিস ইজ কল্ড স্মল জি। আমরা যে বিগ জি দেখছিলাম, এটা হচ্ছে স্মল জি, ঠিক আছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা দেখার আগে সবাই আমরা একটু খেয়াল করি। ধরো এটা যদি আর্থ হয়, এটা যদি ছোট হাতের এম হয়, এটা আর্থের উপরে ইসমাম দাঁড়ায় আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আর্থ, পুরোটা ম্যাচ হচ্ছে এম। এদের যে ডিসটেন্স আমরা একটু আগে লিখছিলাম, এই ডিসটেন্সটা হচ্ছে আর, এবং এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ হ্যাঁ, তো ভাই ভ্যালু গুলো ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট রিজিয়নে, না? আমি ঠিক বুঝি নাই, কি যেন বলছো? হ্যাঁ, এখানে ভাই ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট ভ্যালু হবে না? হ্যাঁ, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হ্যাঁ ওটাতে এখনো আসেনি, আমরা আস্তে আস্তে যাইতেছি, ঠিক আছে। উইল টক অ্যাবাউট ইট। সো গ্র্যাভিটেশন ফোর্সের নরমাল ফর্মুলা আমরা একটু আগে যে দেখছিলাম, জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার, এই জিনিসটা সেমই থাকবে। কিন্তু আমরা কি একটা জিনিস পড়ছি না, রিমতি আছো? রিমতি কি কথা শুনতেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা একটা ফর্মুলা দেখছি না, সরি, এফ ইকুয়াল টু এম এ, এটা ফোর্থ চ্যাপ্টারের একদম শুরুতেই দেখছিলাম, কিন্তু যে নিউটনের সেকেন্ড ল থেকে দেখা যায় যে কোনো কিছু কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। সো আমরা এই এফ টাকে চাইলে একটা এম এ আকারে রিপ্রেজেন্ট করতে পারি না রিমতি? হ্যাঁ করা যায়। আচ্ছা, এই এটাকেই তখন আমরা এ না বলে এটাকে আমরা বলে ফেলবো হচ্ছে জি। কারণ এটা কি এই দুইটা অবজেক্টের মধ্যে একটা আর্থ, তাহলে মনে রাখবা দুইটা অবজেক্টের মধ্যে যদি কখনো একটা আর্থ হয় আর অন্যটা যে কোনো অবজেক্ট হয়, তাহলে যে অ্যাক্সেলারেশন হবে এটাকে আমরা নাম দিছি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এর আগের লাইনে লেখা যেত এম এ সমান সমান হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার, এবং এই লাইনে এম আর এম কাটাকাটি যায়, তাহলে আমরা কি লিখতে পারি এই এটাকে যদি আমরা তখন জি नहीं खाली त्या तो होना ही का আস্তে মানুষজন মিউট না কইরা কথাবার্তা বলে। আচ্ছা, এ কে যদি আমরা জি লিখি, তাহলে জি কে লেখা যাবে হচ্ছে জিএম বাই ডি স্কয়ার, জিএম বাই ডি স্কয়ার। তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো সবাই আবার একটু যদি খেয়াল করি যে এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, ওই এফ ইকুয়াল টু এম এ লিখছিলাম, বাট যেহেতু এই অ্যাক্সেলারেশনটা ক্রিয়েট করছে আর্থ, এই জন্য এই আর্থের অ্যাক্সেলারেশনকে বা আর্থ যে অ্যাক্সেলারেশন ক্রিয়েট করে এটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি। সো এটাকে আমরা জি দ্বারা রিপ্লেস করতে পারি। ফলে আমাদের যে ফর্মুলাটা হচ্ছে জি ইকুয়াল টু হচ্ছে জি এম বাই জি স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা বের করলাম আমরা? জি ভাই, আচ্ছা, ওকে, তো অনেকে হাত তুলছে, তার মানে হচ্ছে বুঝতে পারছে। এখন একটা জিনিস আমি একটু দেখাই এখানে, এখানে দেখো ছোট এম কিন্তু কোথাও নাই, এটা হচ্ছে ম্যাস অফ আর্থ, ম্যাস অফ আর্থ, আর এই জি হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক না? এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এই ডিটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্সটা, আচ্ছা এখানে আমরা একটা জিনিস একটু ভুল করছি, এই ডিসটেন্সটাকে কিন্তু আমরা সব জায়গায় আর লিখে দিতে পারি। এই ডিসটেন্সটাকে যদি আমরা আর লিখি, কারণ এই ডিসটেন্সটা আমরা দেখতেছি যে এই দুটো অবজেক্টের ডিসটেন্স, এই আর্থ আর হচ্ছে এই ছোট এম এর ডিসটেন্স কিন্তু আর, সো এখানে আমরা চাইলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আর লিখে দিতে পারি। তাহলে আর যদি লিখে দেই, তাহলে আমরা কি বলতে পারি ফর্মুলাটা দাঁড়াইলে হচ্ছে জিএম বাই আর স্কয়ার, আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ। তো এত কিছু বলার কারণ হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ক্ষেত্রে আমরা দেখতেছি কিসের কিসের উপর এটা ডিপেন্ড করে, ম্যাস অফ আর্থ,
একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ। তাহলে আর্থের রেডিয়াস, আর্থের ম্যাস এই দুটোর সাথে রিলেটেড। জি তো একটা কনস্ট্যান্ট। এখানে একটা জিনিসকে আমরা বুঝতে পারতেছি যে এই যে ইসমামের যে ম্যাসটা ছিল এটার উপর ডিপেন্ড করতেছে না, তাহলে আমরা এটা বলতে পারি জি 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 এর ক্ষেত্রে হচ্ছে ডাজ নট ডিপেন্ড অন দিস অবজেক্ট। অর্থাৎ আমি একটা জিনিস তাহলে বলতে পারি এখানে ইসমাম না থাকে যদি আমি থাকি, আমার ম্যাচ যদি আরেকটা অন্য কিছু হয়, এম প্রাইম হয়, ইসমামের যে ম্যাচ আমার যে ম্যাচ এগুলা কোনোটাই আসলে ইম্প্যাক্ট ফেলবে না জি এর ভ্যালুটা কত হবে সেটার উপর। জি এর ভ্যালু একটা কনস্ট্যান্ট হবে, কারণ ম্যাস অফ আর্থ কনস্ট্যান্ট, রেডিয়াস অফ আর্থ কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। যেহেতু এগুলা প্রত্যেকটা বিগ জি কনস্ট্যান্ট, ম্যাস অফ আর্থ কনস্ট্যান্ট, রেডিয়াস অফ আর্থ কনস্ট্যান্ট, এই জন্য এই স্মল জি এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট হয়। তুমি যদি বসাও তাহলে এই ভ্যালুগুলা আমরা পাবো, যেটা এই জি এর ভ্যালু, এখানে আর এর ভ্যালু 6400 কিলোমিটার বসাও, ম্যাস অফ আর্থ বসাও হচ্ছে 6 × 10⁻24 জি এর ভ্যালু বসায় দাও, তাহলে এই ছোট জি যেটা স্মল জি এটার ভ্যালু পাবা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আমরা যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি সেটার ভ্যালু, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 9.8। এখন অনেক সময় যেটা হয় যে আর্থের ক্ষেত্রে আর্থ কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি রাউন্ড না, এরকম গোল না, একটু কমলা লেবুর মতো, ঠিক আছে, একটু অরেঞ্জের মতো। তার মানে দুই সাইড একটু মোটা আর বাকি যে এক সাইড আছে এক সাইড একটু মোটা, এক সাইড একটু চিকন। তো এই জন্য সব জায়গায় কিন্তু আর এর ভ্যালুটা সেম হয় না। এখানে যে আর এর ভ্যালু আর এদিক বরাবর যে আর এর ভ্যালু, এটা যদি আর প্রাইম বলি, যেহেতু আর্থটা একটু অরেঞ্জের মতো, একটু পেটটা চ্যাপটা ডিমের মতো কিছুটা বলতে পারো, এই জন্য আর এর ভ্যালু গুলো সব জায়গায় সেম হয় না। এই জন্য ইকুয়েটর অঞ্চলে যে জি এর ভ্যালু পাবা আর এর মান বসায়, পোল যে অঞ্চলটা আছে, ঠিক আছে, পোলের রিজিয়নটায় এই জি এর ভ্যালুটা সেম হবে না। তো এত কিছু বলার মেইন কারণ হচ্ছে আর যেহেতু কোথাও কোথাও চেঞ্জ হয়, ইকুয়েটর অঞ্চল থেকে তুমি যদি পোলের দিকে যেতে থাকো চেঞ্জ হইতে থাকে, এই জন্য আমরা বলতে পারি জি এর মানটা পজিশনের সাথে সাথে চেঞ্জ হবে। তুমি পোলে আসো না ইকুয়েটরে আসো সেটার সাথে চেঞ্জ হবে, বাট জি এর ভ্যালুটা ম্যাস অফ দ্য অবজেক্টের উপর ডিপেন্ড করবে না, কারণ ছোট এমটা কিন্তু ফর্মুলার মধ্যে অনুপস্থিত। যেহেতু ছোট এম ফর্মুলার মধ্যে নাই, এই জন্য ম্যাস অফ দ্য অবজেক্টের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? আর এর উপর ডিপেন্ড করে। আরটা হচ্ছে ইকুয়েটর অঞ্চলে বেশি আর পোল অঞ্চলে হচ্ছে কম। এই জন্য পোল গুলাতে নর্থ পোল সাউথ পোল যে আছে এইখানে জি এর যা ভ্যালু, ইকুয়েটর অঞ্চলে জি এর ভ্যালু সেম হয়। কেউ কি কোনো কোশ্চেন করতে চাও? হ্যাঁ, তাহলে মেইন ফর্মুলাতে আর স্কয়ারই লিখবো। হ্যাঁ, মেইন ফর্মুলাতে আর স্কয়ারই তো, জিএম বাই আর স্কয়ার। এই আরটা, হ্যাঁ এই আরটা ভেরিয়েবল হইতে পারে। তোমাকে যদি পোল বলে পোলের আর বসাইতে হবে, ওটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে। আর যদি বলে যে ইকুয়েটর অঞ্চলে আসো, ঠিক আছে, তখন তোমাকে ইকুয়েটরের ভ্যালু বসাইতে হবে আর। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু বলতে পারি যে যেহেতু আর্থের শেপটা একটু এরকম, ঠিক আছে, এইটাকে বলি যদি আর ইকুয়েটোরিয়াল রিজিয়ন, আর এটাকে যদি বলি হচ্ছে আর পোল। আমরা যেহেতু জানি আর ইকুয়েটোরিয়াল রিজিয়নের ক্ষেত্রে আর এর ভ্যালুটা বড় হবে দেন আর পোল। এবার আসো তাহলে আমরা জি এর ফর্মুলা থেকে আমরা যদি দেখি জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কয়ার। এই ফর্মুলা কিন্তু আমাকে বলতেছে আর বাড়লে জি এর ভ্যালু কমবে। ঠিক বলতেছি না? দেখো তো ইসমাম, যেহেতু এখানে আর নিচে আছে তাহলে আর বাড়লে জি এর ভ্যালু কমবে। ইসমাম আছো? ওকে, সো আর বাড়লে জি এর ভ্যালু কমবে, যেহেতু আরটা নিচে আছে তাহলে আর বাড়লে জি কমবে। তাহলে এখন আমাকে বলো যে ইকুয়েটর আর পোলের মধ্যে কোন জায়গায় জি এর ভ্যালুটা বেশি হবে? ইসমাম বলো। আরেকবার বলো তো কোশ্চেনটা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে রেডিয়াস, আর্থের রেডিয়াস ইকুয়েটর অঞ্চলে একটু বেশি, কারণ ওই জায়গাটা একটু চ্যাপ্টা। আর পোলার যে রিজিয়নটা আছে, ঠিক আছে, পোলের রিজিয়নটায় হচ্ছে আর এর ভ্যালুটা কম। এখন জি এর ভ্যালু তাহলে কোথায় বেশি হবে? জি ইকুয়েটর বেশি হবে নাকি জি পোল বেশি হবে? এখানে গ্রেটার দেন না লেস দেন কি হবে? কোথায় বেশি হবে? ইকুয়েটরে বেশি হবে নাকি পোলে বেশি হবে? পোলে হবে। কেন?
ইনভার্স রিলেশন, ঠিক না? আর বাড়লে জি যেহেতু কমে, ইনভার্স রিলেশন, তাহলে এখানে যদি গ্রেটার দেন হয়ে থাকে, এখানে কি হয়ে থাকে? লেস দেন হবে। তাহলে ইকুয়েটরে জি এর ভ্যালু কম, পোলে জি এর ভ্যালু কি হবে বলো তো? বেশি হবে। বোঝা যাচ্ছে? সারা কি বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে ইকুয়েটর অঞ্চলে জি এর ভ্যালু কম হবে, পোলের ক্ষেত্রে জি এর ভ্যালুটা বেশি হবে। এটা তোমরা ক্লাস 8 এও সম্ভবত পড়ছিলা যে ইকুয়েটর থেকে পোলের দিকে যত যেতে থাকবা তত জি এর ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে? এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা একটা, হ্যাঁ বলো সামাল, কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, ঠিক আছে, সব ক্লিয়ার। তাসিন, তুমি কি ক্লাস করতেছো? তোমার কথা শুনলাম না একবারও। হ্যাঁ ভাইয়া, পুরো ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, ঘুমায় পড়ো না ভাইয়া। না ভাইয়া। ওকে, তাহলে আমরা এভাবে কন্টিনিউ করতে থাকবো। হাসিবকে একটু জানাই দিও আমাদের ক্লাসের জন্য। মেয়েরা যারা আছো ওরাও একটু বললো যে আস্তে আস্তে জুমে শিফট করতে, ঠিক আছে? ফেসবুক লাইভ থাকবেই, বাট জুমে আসলে পরে আরো পার্টিসিপেশনটা ইউজ হবে। আমি নেক্সট টাইম থেকে মিটিং এর পাসওয়ার্ড পাঠিয়ে দিব আলাদাভাবে, তো সবাই আসলে চাইলেও জয়েন করতে পারবে না। যার কাছে শুধু মিটিং পাসওয়ার্ড থাকবে সে জয়েন করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর পাসওয়ার্ডটা হয়তো ফেসবুকেও দিয়ে রাখবো, কারণ ফেসবুক থেকে আসলে এটা ঢুকে না, এটা হচ্ছে আননোন একটা নাম্বার থেকে ঢুকে গেছিল, যেই ঢুকছিল। তো ফেসবুকে হয়তো কমেন্টে দেয়া থাকবে, তোমরা চাইলে ওটা দেখা আর কি ঢুকে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাই। আমরা ক্লাস করি। কারো কোনো কমেন্ট আছে? কমেন্ট থাকলে বলতে পারো, কোনো ফিডব্যাক যদি থাকে। ভাই ক্লাসটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, এইভাবে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক না? না ভাই, ঠিক আছে সব। পাসওয়ার্ড কি মেসেজ করে দিবেন? হ্যাঁ, ক্লাস ওয়ার্কটা আমি মেসেজ করে, মানে আমাদের পেজে খেয়াল রাখো, পেজে আমি আপলোড করে দিব। তোমাদের ওই যেই কোশ্চেন আমার সাজানো হয়ে গেছে, আমি কোশ্চেনটা এখনো পাঠাইনি তোমাদের, অ্যাসাইনমেন্টের ওটা পাঠিয়ে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস কালকে এরকম রাতেই হবে। ঠিক আছে হয়তো ভাই। এত রাতে না, আমরা হয়তো সন্ধ্যার দিকে নিতে পারি, 7:30টার দিকে নিতে পারি, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা। ভাইয়া একটু আর্লি না যায় না ভাইয়া। বিকাল টাইমে? ভাইয়া এই টাইমই ঠিক আছে। এক একজন এক এক টাইম বললে তো হবে না, নাকি 11টায় নিবো কালকে বলো, দিনের বেলা? 11টা কোচিং আছে, অন্য হ্যাঁ, অন্য কোচিং আছে। কোচিং আছে বা আমি তো এটাই চিন্তা করছি যে টিচাররা নরমালি আগে আগে ক্লাস নিবে, আমি এই জন্য রাতে দেরি করে দিই। রাতে নো বা ভাইয়া রাতে না, রাতেই ভালো ভাইয়া, রাতে। এই টাইমটাই ভাইয়া ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তোমাদের জন্য 9টা থেকে 10টা ফিক্সড করে ফেলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আচ্ছা ঠিক আছে জি ভাইয়া, আমরা ভাইয়া আসলেও 9টা থেকে 10টাই পড়ি। 9টা থেকে 10টা হবে। 8টার সময় দেওয়া যাবে না? 8টায় 8টা দিতে পারি, কিন্তু 8টা হবে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা এত কথা বলে লাভ নাই, 9টা থেকে 10টা দিই। 9টা থেকে 10টা খুব সমস্যা যে কোশ্চেনটা করলাম। না ভাইয়া, না ভাইয়া, না। ঠিক আছে ভাইয়া। না ভাই, দাঁড়াও না, ওকে কথা বলতে বলো, যে মেয়েটা বললো কি আপু। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু রুলস কিছু বলে দেই, এরপর থেকে যেটা হবে যে কোনো কেউ যদি কোশ্চেন করো, একটু নামটা বলে নিবা। ভাইয়া আমি আরহাম, আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছি, হ্যাঁ? বা ভাইয়া আমি সারা, আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছি, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অ্যাটেন্ড করার জন্য। আমরা তাহলে আমাদের লাইভ ক্লাস এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে, আমি মেসেজ করে দিব, ঠিক আছে, ডিটেইল। ঠিক আছে।